ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের নিয়ে রাজভবনে যেতে পারলেন না শুভেন্দু অধিকারী। রাজভবনে গেতে বাধা দেওয়া হয়, বাধা দেয় রাজ্য পুলিশ। রাজভবনের অনুমতি পরেও 144 ধারা যুক্তি দেখিয়ে বাধা পুলিশের রাজ্য হাইকোর্টে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে ঘটনা গতকাল ঘটেছে, একদিকে রাজভবন থেকে তাকে পারমিশন দেওয়া হয়েছে, অনুমতি দেওয়ার পরও কেন রাজভবনে প্রবেশ করতে দেওয়া হলো না? 144 ধারার অজুহাত রাজ্য পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে যারা ঘর ছাড়া, তারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন তারা নিজেরাই বলবার চেষ্টা করেছেন রাজ্যপালের কাছে গিয়ে, কিন্তু তাদেরকেও আটকে দেওয়া হয়। আর এই ঘটনাতেই কার্যত এবার হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি আজ হাইকোর্টে যাচ্ছেন বলেই খবর। ভোটে পিছিয়ে কোপ উন্নয়নে কোচবিহারের 3 জায়গায় খারাপ ফল। মাথাভাঙা, দিনহাটায় পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কোচবিহার শহরেও এগিয়ে রয়েছে বিজেপি। 3 পুরো এলাকায় তৃণমূলের ভরাডুবি। ভোট কম পেতেই কি বঞ্চনা তৃণমূলের? কোচবিহার শহরে যেখানে এগিয়ে রয়েছে বিজেপি, মূলত সেই জায়গাগুলোতেই কার্যত ক্ষোভের মুখে পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। ভোটে পিছিয়ে থাকার কারণে কি কার্যত কোপ পড়ছে উন্নয়নে? কোচবিহারের 3 জায়গা, যেমনটা আপনাদেরকে জানালাম, মাথাভাঙা, দিনহাটা এবং কোচবিহার শহর, যেই 3 জায়গাতে এগিয়ে রয়েছে বিজেপি এবং পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং এই 3 পুরো এলাকায় তৃণমূলের ভরাডুবি। ভোট কম পেতেই কি বঞ্চনা তৃণমূলের? উদয়ন গুহর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি বারংবার, যিনি মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন। শুনুন। আমি মাথাভাঙা 1-এর জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দর ব্যবস্থা করে এসেছি। মাথাভাঙা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি, এবং শুধু মাথাভাঙা শহর না, আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি, এবং কুচবিহার শহরের জন্য 1 টাকা বরাদ্দ করিনি। শহরের মানুষরা একটু গ্রামের মানুষের থেকে বেশি বুদ্ধিমান, বেশি চালাক। তাদের এই উপলব্ধিটা করতে হবে যে তারা উন্নয়ন চান, তারা এগিয়ে যেতে চান, না ধর্ম চান। কি বলতে চাইলেন উদয়ন গুহ, যেখানে বারংবার তিনি বিভিন্ন সভা বিতর্কে জড়িয়েছেন? ফের একবার সেই বিতর্ক। কোচবিহারের 3 এলাকায় পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং ভোট কম পেতেই কার্যত হুমকির রাজনীতি। লক্ষ্মীর ভান্ডার নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা গেল উদয়ন গুহকে। এমনকি ভোট না দিলে মিলবে না প্রকল্প। নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দল করলেই কি এই লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে? সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে বিভিন্ন মহল থেকে। লক্ষ্মীর ভান্ডার ঘরে ঘরে পৌঁছে, লক্ষ্মীর ভান্ডারের সুবিধে সব বাড়িতে পাচ্ছেন, কিন্তু তারপরেও যারা লক্ষ্মীর ভান্ডার পান তাদের অনেকে ভোট দেননি ধর্মের কারণে, কারণ হিন্দু ধর্মকে শক্তিশালী। বিজেপিকে ভোট দিলে হিন্দু ধর্ম শক্তিশালী হবে। লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে আমাদের হাতে, অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা বেঁচে অন্ততপক্ষে এটা ভাবতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন। তাদের একটা দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে পারে। আবাসনের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে। সরকার একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে যে আবাসনের যে পুরনো তালিকা, সেই তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি হবে। সেই তালিকা তৈরি করবার ক্ষেত্রে আমাদের যত্নবান হতে হবে। যারা মাথার উপর ছাপ নেবে, পেটে ভাত নেবে, আর ভোট দেওয়ার সময় পদ্ম ফুলে ছাপ দেবে, তাদের ব্যাপারে নিশ্চয়ই জেলা সভাপতি সহ অন্যরা বিশেষভাবে চিন্তা করবেন, এটা আমি বিশ্বাস করি। রাজ্যের মানুষ কাদেরকে ভোট দেবেন, কাদেরকে ভোট দিয়ে সরকারে আনবেন, তা সম্পূর্ণভাবে তাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু তারপরও কোথাও গিয়ে যেন শাসক দলের রোষানলে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। একদিকে যেমন উদয়ন গুহর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, শুধু এখানেই থেমে নেই। আরও একজন তৃণমূল কংগ্রেসের নেতা বিধানসভায় মূলত কোচবিহার দখলে শাসকের দাবায় যে কোনো মূল্যে জিততে হবে সব আসন এবং জেলার 9টি আসন পেতে ভরসা এবার সেই পেশি শক্তি। ক্ষমতা দখলে তৃণমূলের ভরসা কি তাহলে পেশি শক্তি হয়ে দাঁড়াচ্ছে? সাংসদ হয়েই আস্ফালন জগদীশ চন্দ্র বসুনিয়ার। আমরা মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছে, আমরা কথা দিয়ে এসেছি, আমরা 9 বিধানসভা জিতব।
সেই জেতানোর জন্য যা কৌশল, এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশল অবলম্বন করতে হবে। যেখানে সোজা আঙুলে ঘি উঠবে না সেখানে আঙুলটাকে বাঁকাতে হবে। আমরা কেউ বিবেকানন্দ কেউ হয়ে আমরা কেউ রাজনীতিতে আসি না। আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই, পেশি শক্তির লড়াই। সেই লড়াইতে টিকে থাকতে গেলে যা যা করা দরকার আপনারা করবেন। আমরা এই নীতিতে বিশ্বাস করি না যে আমার গালে কেউ যদি একটা চর মারে আমি এই পাশের গালটা বাড়িয়ে দিয়ে বলবো এখানে একটা চর মারে, এইরকম রাজনীতি আমরা করি। কেউ যদি আমাকে একটা চর মারতে আসে আমাকে 10টা চর মারার মতো মানুষ প্রত্যেকে তৈরি থাকতে হবে, আমাদের মন থেকে তৈরি থাকতে হবে। আর যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, গতকাল যখন রাজভবনে যাওয়ার উদ্দেশ্যে বেরানো শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, যাদের ওপর লাগাতার হিংসা চালানো হয়েছে সেই সকল বিজেপি কর্মীদেরকে নিয়ে, সমর্থকদের নিয়ে, ঠিক সেই মুহূর্তে তাকে বাধা দেওয়া হয়। আক্রান্তদের নিয়ে রাজভবনে যেতে কার্যত বাধা পুলিশের তরফ থেকে দেওয়া হয়। ব্যারিকেড করে বাধা দেওয়ার চেষ্টা, শুধু না একই সঙ্গে আটকে দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাজভবনে যেতে বাধা শুভেন্দু অধিকারীকে। ভোট হিংসায় ঘর ছাড়া একাধিক বিজেপি কর্মী আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজভবনে যান শুভেন্দু। রাজভবনে প্রবেশে বাধা বিরোধী দলনেতাকে। রাজভবনে অনুমতি থাকা সত্ত্বেও কেন বাধা দেওয়া হলো বিরোধী দলনেতাকে? ব্যারিকেড দিয়ে শুভেন্দু অধিকারীকে বাধা পুলিশের। রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু এবং আজ আদালতে যাওয়ার কথা রয়েছে, এমনকি আদালতে যাওয়ার আগেই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ রাজভবনও। কেন বিরোধী দলনেতাকে বাধা দেওয়া হলো? রিপোর্ট তলব রাজভবনে। শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, কি বলছেন তিনি। আমার সিকিউরিটিকে, পিএসওকে কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন, জেনে আসছি, আর জেনে আসেনি। আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না। আমি বেড়া নিজে হাত লাগাইনি। আমি এখানে 1 ঘন্টা ওয়েট করেছি ইন প্রেজেন্স অফ এভরি মিডিয়া। গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসিকে মেসেজ করেছি। গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের কাস্টোডিয়ান তারা। রাজভবনের বাইরের রাস্তা যেহেতু পুলিশের দায়িত্বে, তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন, তিনি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু ঘর ছাড়া যারা এই ভোট পরবর্তী হিংসা বা পূর্ববর্তী সময় যারা আতঙ্কের মধ্যে রয়েছেন, ভয়ে বাড়িতে থাকতে পারছেন না, যারা ঘর ছাড়া হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন, তারা কি অভিযোগ করছেন, কি বলছেন শোনাই। আমরা ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে এসেছি। তো 4 জুনে যখন রেজাল্ট আউট হয় তারপর থেকেই আমরা বাড়িঘর ছাড়া, ওখানে প্রচণ্ড সন্ত্রাস চলছে। এই পরিস্থিতিতে আমরা বাড়িঘর ছাড়া এবং আমরা বর্তমানে এখন আমাদের রাজ্য পার্টি অফিসে আমরা আপাতত আছি, কিন্তু আমরা কিভাবে বাড়ি ফিরবো বা কী করবো জানি না। আমাদের পরিবার এবং আমাদের আত্মীয় স্বজন সবাই খুব চিন্তিত। শুধুমাত্র এই নয়, 4 জুনের পর থেকে আমাদের সমগ্র ক্যানিং পশ্চিম বিধানসভা জুড়ে বোম পড়ছে, মানে সবসময় অনবরত বোম পড়ছে, গোলাগুলি চলছে। কোথাও রাজভবনে দেখা করতে, রাজ্যপালের সঙ্গে দেখা করতে, একদম রাজ্যপালের সঙ্গে আমরা দেখা করতে এবং রাজ্যপালকে আমাদের পরিস্থিতি জানার চেষ্টা করছি, আমাদের যে অসহায় অবস্থায় সেটা আমরা জানাতে চাই। গত ভোটেতে আমাকে নৃশংসভাবে 25 জন তৃণমূলের হারমাররা নৃশংসভাবে মেরে ফেলে দিয়েছিল এবং আমার বাড়ি ঘরদোর ভাঙচুর। এখন কোথায় থাকছেন, কিভাবে থাকছেন? আমি হসপিটালে ভর্তি ছিলাম 5 দিন। 5 দিনের পরে বাড়ি গিয়েছিলাম। ফের ওরা আমার বাড়িতে আমার বউকে বলেছে যে বিধবা করবো, আমার ছেলেকে তাড়া করেছে। আমি আজকে রাজ্যপালের কাছে এসেছি আমাদের বক্তব্যটা জানানো। ওখানে আমার মা যেভাবে মারা যায়, মানে 2021 সাল 2 মের পর থেকে আমার বাড়িতে বারবার অ্যাটাক করা হয়। কি নিয়ে এসছেন হাতে? এখানে আছে, আমাদের কমপ্লেন আছে। কমপ্লেন কপি নিয়ে এসছেন রাজভবনে? রাজভবনে দেওয়া একটু কি জানাচ্ছি? আমাদের মারধর করছে,
ঘর ভেঙে দিয়েছি, এই জন্য এসেছি, মাটির সব ঘর ভেঙে দিয়েছি, এই জন্য রাজভবনে এসেছি আমরা জানাতে আমাদের অভিযোগ। আমরা এসেছি ভোট পরবর্তী হিংসা আমাদের ঘর ছাড়া ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছে না। আর এইসব দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গায় টিএমসির হচ্ছে সন্ত্রাস বাহিনী বা টিএমসির মস্তান এইসব দিকে থেকেই মানে মদত তৈরি। যেরকম আমাদের ক্যানিংয়ে আছে, শওকত মোল্লা আছে, বাসন্তী মন্টু গাজী আছে, মন্টু গাজীর ছেলে রাজা। দাঁড়িয়ে আছেন রাজভবনে যাবেন বলে, দেখা করবেন বলে? যাওয়ার জন্য তো আমরা এত দূর থেকে এসেছি। আর এদিকে